সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের কমেন্টসগুলো পড়ছিলাম এতক্ষণ। তো কমেন্টসগুলো পড়ার পরে যেটা দেখলাম, প্রায় 35 থেকে 40টা শেয়ার আপনাদের অ্যানালাইসিস দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন। সেখান থেকে আমি 20টা শেয়ার আলোচনায় করলাম। তার মধ্যে 20টা শেয়ারের মধ্যে সবচেয়ে বেশি যেগুলা কমন পড়েছে সেগুলো আমি বেশি আলোচনা করব। আর এটার পাশাপাশি দেখব কোনো যদি প্রমিজিং শেয়ার থাকে সেগুলো বলার জন্য। আর ইন্ডেক্স পারলে আবার একটু ডিসকাশন করব উইকলি। তো চলুন আমরা সবচেয়ে বেশি আলোচিত দেখা যাচ্ছে ফরচুন শুজের আমি এখানে কয়েকটা ইন্ডিকেটর ইউজ করব আজকে। ইন্ডিকেটর ইউজ করলে আমার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বলাটা একটু কঠিন। আপনারা বলতে পারবেন, আপনারা বুঝতে পারবেন, এটার জন্য বলা আসলে। তো ফরচুন শুজটা সবচেয়ে বেশি মানুষ জানতে চেয়েছেন আপনারা বিনিয়োগকারীদের মধ্যে। আমার মনে হচ্ছে আপনাদের কাছে এটা হোল্ডিংস অনেক বেশি। তো ফ্লোর থেকে যখন ফ্লোরে আসে আমরা 74-75 ফ্লোরের প্রাইস দেখতে পেয়েছি, এখন মাত্র 30 টাকা। তার মানেটা হচ্ছে 60 থেকে 70% শেয়ারটার দাম পড়ে গেছে। আসলে যে স্টাইলে শেয়ারটার দাম পড়েছে, আমরা যদি স্টাইলের হিসাবটা দেখি তাহলে আসলে শুধু মাঝে মাঝে কাউন্টার ট্রেড হয়েছে। এখানে আপ ট্রেন্ডের আমরা কোনো এখনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে মার্কেট বাড়ছে, এটার সাথে পাল্লা দিয়ে সবগুলো শেয়ার বাড়বে না, এই কথাটা আগেও বলেছি, এখনো বললাম। এখানে অনেকগুলো ইস্যু জড়িত। এক হচ্ছে আমাদের মার্কেট শুধুমাত্র ফান্ডামেন্টাল দিয়েও কাজ হচ্ছে না। এখন আমরা পত্রিকাগুলোতে যেসব নিউজ দেখি, এক একজনের যারা কাস্টমস জব করছে, ভ্যাটে আছে, সবার দেখেছে হাজার কোটি টাকা পুঁজিবাজার ইনভেস্টমেন্ট। তো তারা যখন একবার টাকা উঠায় নেয় তখন কিন্তু ওই শেয়ারে সহজে তারা এন্ট্রি নেয় না। তাহলে এটা কোন জাতের লোকদের কাছে ছিল এটা আপনারা আগে জানেন। এটা করোনার পরবর্তী সময়টাতে এটা হিরো নামক এক গেমলারের হাতে ছিল। সেই গেমলার ছেড়ে দেওয়ার পরে এটার ফ্লোরে আটকায় যায়, এমনকি সেখান থেকে আজকের এই করুণ পরিণতি। তো সো গেমলার যখন বেরিয়ে যায় তখন কিন্তু ওই শেয়ারটা সহজে আর বাড়তে চায় না, আর কেউ সহজে এন্ট্রিও নেয় না। এটা লোকের অগোচরে চলে যায় এক কথায়। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা কখন পাবলিক বেরিয়ে গেছে আর কখন ছিল, সেই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা ভলিউম চেক করতে পারবো। আমরা যদি উইকলিতে চার্টটা দেখি তাহলে আমাদের জন্য আরো বেটার হবে। এস পার উইকলি চার্ট আমরা দেখি, দেখেন এই জায়গাটাতে উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটার দাম প্রায় পতনের একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এটার খুব বেশি আর পতন হবে এটা আমরা প্রত্যাশা করতে পারছি না। কারণ হচ্ছে আমরা এদিকে যদি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখি, এটার লাইফের যে লোগুলো ছিল এটা খুব কাছাকাছি জায়গায় চলে আসছে। এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে, বোনাসের ব্যাপার আছে, সবগুলো হিসাব করলেও দেখা যাচ্ছে উইকলিতে এটা যথেষ্ট পরিমাণে পতন হয়েছে। একটা শেয়ার 145 টাকার শেয়ার এখন 30 টাকা, এটাকে ভাবা যায়? তাহলে কি টাইপের মানুষকে ধোকা দিয়েছে সেই জিনিসগুলো আসলে এইটা এবং আইপিডিসি এই দুইটার ক্ষেত্রে আমি কথাটা বলতে পারবো, কারণ এগুলোতে আমার খুব প্রিয় মানুষগুলো আটকায় ছিল। তো সেই জায়গাটায় পাবলিক যখন বেরিয়ে যায়, আমরা দুইটা প্যারালাল জায়গা যদি ড্র করি, এখানে একটা জিনিস ক্লিয়ার হবেন আপনারা, সেটা হচ্ছে আপনারা প্রথম দিকে ভলিউম চেক করবেন। ভলিউমগুলো কখন ভলিউম বেশি হয়েছে, কখন কমে গেছে। যেমন এই জায়গা পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত ভলিউম ঠিকঠাক ছিল। আপনারা যদি ভলিউম বারগুলো দেখেন তাহলে আমি যদি অ্যাভারেজ ভলিউমটা ধরি তাহলে এটা দেখা যাচ্ছে অ্যাভারেজ ভলিউমের একটা স্তম্ভ। তাহলে এখানে যদি আমি একটা যারা অ্যানালাইসিস জানেন তাদের জন্য বেশি সুবিধা, আমি যে কথাগুলো বলছি এটা উইকলি চার্ট। এই ক্যান্ডেলের পরে নিচে যখন আমরা ভলিউম বার দেখছি, অ্যাজ পার ভলিউম বার অনুসারেও এইটার পরে যে পরের সপ্তাহে যে ক্যান্ডেলটা হয়েছে, উপরেও যেমন লাল, নিচেও ভলিউম লাল, সেটা বড় কথা না, অনেক কমে গেছে, যেটা 12 মার্চ 22 সালে।
সেই জায়গাটার পরে আমরা যদি এই শেয়ারটাতে ট্রেন্ড লাইন ড্র করি, পার ট্রেন্ড লাইন অনুসারে দেখা যাচ্ছে যে এটা ট্রেন্ড ভেঙে গেছে সেকেন্ড ক্যান্ডেলের সময়, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল। তাহলে ভলিউম যদি আমাকে একটা ক্যান্ডেল একটা সপ্তাহ আগে যদি ডিরেকশনটা দেয়, তাহলে আমি কেন এই শেয়ারটাতে বসে থাকবো? কারণ আমি যদি শেয়ারটাতে 80, 79, 90 টাকায়ও যদি নিউজও কিনি, তাহলে শেয়ারটা আমার 140 টাকা হয়েছে। আমার শেয়ারটা যখন সেকেন্ড ক্যান্ডেল আমি বুঝতে পারি তখন 130 টাকা, 130 টাকা বেচলেও আমার শেয়ারটাতে 40 টাকা লাভ থাকার কথা। এই ছোট ছোট অ্যানালাইসিসগুলো জানলে আসলে কারোরই ঝামেলা পড়ার কথা না। তো এর পরবর্তী সময়ে যে ভলিউমগুলো হয়েছে দেখেন, এগুলো অ্যাভারেজ ভলিউম, আগের ভলিউমের প্রায় অর্ধেক, তার মানে ফিডিং চলতেছে, এটা আমরা ক্লিনলি বুঝতে পারলাম। তারপরে আসুন, মার্কেট যখন ফ্লোর উঠে যাওয়ার পরে যে ভলিউমগুলো করেছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে কারা আমাদের ফ্লোর উঠানোর জন্য তোড়জোড় করেছে, সেই জিনিসগুলো এখন আর আলোচনা নাই আনি, সেগুলো সবাই জানি আমরা। সে জানার মধ্যে দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ জুড়ে যে ভলিউমটা করেছে সেটা আগের এভারেজ ভলিউমের প্রায় কিছুটা নিচে, প্রায় বলবো না, কিছুটা নিচে। তো যেহেতু ফ্লোর উঠে যাওয়ার পরেও ওই লেভেলের ভলিউম আর করতে পারছে না, তাহলে আমাদের বোঝা উচিত ছিল যে এটা আসলে ফ্লোর থেকে নিচে পড়লেও আমাকে স্টপ লস দিয়ে আমার বেরিয়ে আসাটা উচিত ছিল। তো এই ক্ষেত্রে আসলে ডিসিশন নেওয়াটা অনেক কঠিন, তো এখনো পর্যন্ত ওইভাবে চলছে। তো এই এখন প্রেজেন্ট সিচুয়েশনে যেটা বলতে পারি সেটা হচ্ছে এখনো ভলিউম অপটিমাম লেভেলে আসেনি। অপটিমাম লেভেলে আসতে হলে শেয়ারটাকে 36 টাকার উপরে ট্রেড হইতে হবে, এমনকি ভলিউম হইতে হবে এই বারগুলোর সমান। তাহলে এই দুইটা জিনিস মাথায় রেখে আপনারা যদি এখনো শেয়ারটাতে থেকে থাকেন তাহলে অনেক ধৈর্য ধরেছেন, এখন আর 30 টাকা পর্যন্ত ধৈর্য ধরে থাকেন। এখন তো 30 টাকা 60 পয়সা, 30 টাকার নিচে নামলে হয়তো 2-4টা দিন আরও ঘোরাফেরা করবে, আর একটু কষ্ট দিবে। তো আর 36 টাকার উপর উঠলে তখন একটা ট্রেন্ড পাবে। এই মুহূর্তে কোনোভাবে বলা যাচ্ছে না যে এটা অনেক উপরে যাবে বা অনেক নিচে আসবে, এই টাইপের কোনো ডিরেকশন আমাদের উইকলি চার্ট ক্যান্ডেলে নাই। আর অ্যাজ পার ডে চার্ট অনুসারেও আমরা দেখতে পাচ্ছি, ডে চার্ট অনুসারেও দেখা যাচ্ছে যে সবগুলো ইন্ডিকেটরের নিচে প্রাইস অবস্থান করছে। গত দিনের আগের দিন মানে বুধবারে ডোজি ক্যান্ডেলস্টিক করার পরেও কিন্তু গতদিন প্রাইস পড়ে গেছে, অথচ মার্কেট অনেক হাই ছিল। তো এখানে মুভিং অ্যাভারেজ 20, এই 20-তে 31 টাকা 20 পয়সা টাচ করে মার্কেটটা পড়ে গেছে। এখন আপনাকে এটাকে অপেক্ষা করতে হবে 29 টাকা 70 পয়সা পর্যন্ত, যেটা লাস্ট ডেতে এসেছিল। সেটার নিচে যদি নেমে যায় তাহলে ধরে নিতে হবে যেটা আপনাকে আরো ভোগাবে, অনেক সময় নেবে, যেহেতু ইন্ডিকেটরগুলো সব নেগেটিভ শো করছে আপাতত। ডিফারেন্ট কিছু হলে ভলিউম বাড়লে সেটা আলাদা হিসাব। তো আমি একটা শেয়ারের ক্ষেত্রে একটা ব্যাপকভাবে বললাম, বাকিগুলো আপনারা আমি অনেক দ্রুত বলবো কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, যে কারণে আপনারা বুঝে নেবেন। আমি জাস্ট বাড়বে কি বাড়বে না, কোথায় যাবে এটা বলে দিব। ব্যাটিবিসির ক্ষেত্রে একদম ফরচুনের ছায়া বলা যেতে পারে, তবে একটু ডিফারেন্ট। এটার কারণ হচ্ছে এখানে সাইডে মুভমেন্ট ক্রিয়েট করেছে, যে কোনো দিন এটা উপরে যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছে, ভলিউম কিন্তু সেরকম নির্দেশনায় দিচ্ছে। তো মার্কেট যদি খারাপও হয় তাহলে এটা বাড়ার একটা পসিবিলিটিস দেখা দিতে পারে। এরপরে হচ্ছে সোনালী আঁশ। সোনালী আঁশ রিসেন্টলি যেহেতু লো বেড জাঙ্ক শেয়ারগুলো বেশ ভালো বেড়েছে, আমরা সেটারই প্রতিফলন এখানে দেখতে পাচ্ছি। এখানে 300 মুভিং অ্যাভারেজে এসে প্রাইসটা আটকা পড়েছে, একবার রিটেস্ট করছে, আমরা প্রাইস একবার উঠে গেছে, এখন রিটেস্ট চলতেছে। প্রাইস যদি 280 টাকার উপরে ট্রেড হয় এটা আপ ট্রেন্ডে চলে যাবে, আদারওয়াইজ এখানে ঘোরাঘুরি করবে। তারপরে হচ্ছে সামিট পাওয়ারের ক্ষেত্রে বলবো দীর্ঘ পতনের পরে মোটামুটি সামিট পাওয়ার উত্থানের জন্য রেডি হচ্ছে, সবগুলো ইন্ডিকেটরই এই মুহূর্তে পজিটিভ শো করছে। তবে মার্কেটের একটা হিসাব কিতাব আছে, মার্কেট মোটামুটি একটা ট্রেন্ডিং অবস্থায় আছে। আগামী দিন হয়তো 30, 40, 50 পয়েন্ট পর্যন্ত বেড়ে আমাদের প্রাইস কারেকশনের একটা পসিবিলিটিস থাকে। তো যেহেতু এটা দীর্ঘদিন পতনের পরে একটা কাউন্টার ট্রেড
কাউন্টার ট্রেন্ডের সময় একটা রিটেস্টের একটা ব্যাপার থাকে, সেই রিটেস্টের জন্য মার্কেট রেডি হচ্ছে। তো মার্কেট যদি আগামী দিন 40-50 পয়েন্ট বেড়ে যায়, হয়তো একটা প্রফিট টেকিং আসতে পারে, একটা বড় ধরনের প্রফিট টেকিং হবে না, হয়তো একটা রিটেস্ট হবে। সেই জায়গাগুলোতে হলে অনেকগুলো শেয়ার আজকে আমি যদি অনেক বেশি পজিটিভ বলি, আগামী দিন শেষ বিকেলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে নির্দিষ্ট শেয়ারটাতে অবশ্যই রেসিস্ট্যান্স থাকছে কিনা এটা দেখা যাবে। এখানে রেসিস্ট্যান্স আছে 22 টাকা 20 পয়সা, এই কারণে বলবো, বাট শেয়ারটা ট্রেন্ডিং হয়ে আছে। জ্যামিনি সিপোর্ট উত্থানের জন্য রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। কারণ কেউ যদি স্টকটাতে আগের থেকে হোল্ডিংসে থাকেন, অপেক্ষা করেন, আর নতুন করে এন্ট্রি নিতে হইলে 270 টাকার উপরে যাওয়ার আগে কোনো নতুন এন্ট্রি নেওয়া যাবে না। ওয়াইম্যাক্স ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা শেয়ার, খুবই স্ট্রংলি বেড়েছে, অনেক নিচ থেকে শেয়ারটা উঠে এসেছে। প্রায় 16 টাকা থেকে 36 টাকা পর্যন্ত শেয়ারটা যায়। এখন কারেকশন মোডে আছে, আর এখনও কারেকশন মোডে আছে। সর্বোচ্চ কারেকশন 22 টাকা 70 থেকে 23 টাকা পর্যন্ত কারেকশন হতে পারবে, এরকম একটা পসিবিলিটিস আছে। কোনো কারণে যদি 22 টাকা 70-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য নিচে পড়ে থাকবে। তো কারো যদি স্টকটা থাকে, স্টপ লস 22 টাকা 70 পয়সা। আর কেউ যদি নতুন এন্ট্রিতে যেতে চান, 26 টাকার উপরে নতুন এন্ট্রি পসিবল না। হেডেলবার্গ খুব অল্প সময়ের জন্য কিছু ফান্ডামেন্টাল শেয়ারকে আমরা বাড়তে দেখেছি, তার মধ্যে হেডেলবার্গ অন্যতম। স্কোয়ার ফার্মা তো আছেই, জিপিও বেড়েছে, রবিও বেড়েছে, সবগুলো বেড়েছে। লো পেড জাং বেড়েছে, বিগ পেড অ্যাপ বেড়েছে, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল বেড়েছে। এটা সবচেয়ে ভালো দিক। যেমন মানে ফান্ডামেন্টাল শেয়ারে থাকলে একটা সুবিধা, সেটা হচ্ছে 6 মাস ধরে শেয়ারটা পড়বে, কালেকশন করবে, খুব অল্প সময়ের মধ্যে শেয়ারটার দাম বেড়ে যায়। যেমন এটা 172-73 টাকা থেকে 229 টাকা, এটা কি ভাবা যায়? খুবই অভাবনীয়ভাবে শেয়ারটার দাম বেড়েছে, এমনকি হল্টেড করে করে বাড়ছে উইথ ভলিউম। তো এটা খুবই একটা ভালো জায়গায় অবস্থান করছে এখন। 230 থেকে 35 অথবা 235 থেকে 40, এটা হচ্ছে এটা মেজর রেসিস্ট্যান্স। এই 40 টাকা পার করতে পারলে এটা নতুন উচ্চতায় যাবে, আদারওয়াইজ এখানে কারেকশনের একটা সম্ভাবনা থাকে। এমারল অয়েলও এখনও তলানিতে আছে। ওই আমরা যে ফরচুন, ভ্যাডভিসি যেগুলো আলাপ করলাম, সেগুলোর মতো প্রিপারেশন নিচ্ছে। মার্কেট ভালো আছে, বাট 4 দিন ধরে সেটার দাম পড়ছে। এটা সম্ভবত ফান্ডামেন্টালি স্ট্রং না। আমার যতটুকু জানা, আমি ফান্ডামেন্টাল চেক না করলেও করতে পারে। আর এখানে শেয়ারটা হায়ার লো তৈরি করেছে, একটা হাই করেছে, একটা লো করেছে। তো যেটার কারণে এটার রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে না, এই কারণে আবার রিটেস্ট করছে। এই সাপোর্ট হচ্ছে এটার স্ট্রং সাপোর্ট জোন 41 টাকা। এটা ভাঙলে সময় নিবে, আদারওয়াইজ এখান থেকে আবার ব্যাক করার একটা সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে মনোস্পোল পেপার অ্যান্ড প্রিন্টিং, ওই যে একটু আগে যেটা বললাম, লো পেড জাং, এগুলা বৎসরের নির্দিষ্ট সময় জুড়ে খেলে, এরপরে আবার প্লেটা বন্ধ করে স্লো হয়ে যায়। তো এবার পতনটা অনেক লম্বা হয়েছে, লম্বা শেষে এখন উত্থানের দিকে গেছে। এটা দুদিন, যেমন একটু আগে হেডেলবার্গের কথা যেটা বললাম, হেডেলবার্গ এরকম 2টা ক্যান্ডেল করেছে, এখানে রিটেস্ট করেছে, আবার বাড়ছে। এই হচ্ছে শেয়ারের আসলে প্যাটার্ন, যেটা আপনাদেরকে একটু আগে বলছে, হয়তো বুঝবেন কিনা জানি না, এখন বুঝতে পেরেছেন। এখন যেহেতু ব্রেকআউট করে গেছে, এটা এখন উত্থানের দিকে পালা। শুধু সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো চেক করে যদি ধরা যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। এখন সামনের রেসিস্ট্যান্স হচ্ছে 200 টাকার কাছাকাছি জায়গায়, ওখানে হয়তো একটু থামবে, থেমে আবার রিটেস্ট করে আবার উঠবে। যেহেতু ভলিউম বাড়ছে, শেয়ারটাতে সম্ভাবনা দেখা দিয়েছে। তারপরে মুন্না অ্যাগ্রোতে যাই। মুন্না অ্যাগ্রো রিটেস্ট কমপ্লিট করেছে, এখন উঠার জন্য রেডি হচ্ছে। অনেকটা সেম টাইপের, মনোস্পোলের মতো সেম টাইপের প্যাটার্ন তৈরি করেছে। বিডি থাইপুট
বিডি থাইপুরের ক্ষেত্রে অনেক পতন হয়ে গেছে, অনেক নিচে অবস্থান করছে, এখনো আশানুরূপ কোনো কিছুই দেখা যাচ্ছে না চার্টে, এমনকি সাপোর্টের একদম তলানিতে পড়ে আছে। এখানে মোটামুটি একটা সাইড মুভমেন্ট ক্রিয়েট করেছে, সেই সাইড মুভমেন্ট থেকে বাড়ার জন্য চেষ্টা করছে, অথবা আরও নিচে নেমেও বাড়তে পারে, লোয়ার লো করেও বাড়তে পারে। এটাতে কোনো সম্ভাবনার কথাই বলতে পারছি না। এরপরে হচ্ছে খুব ফান্ডা শেয়ার অ্যান্ড পলি, খুব চমৎকারভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, ঘুরে দাঁড়ানোর, বাট ভলিউম ক্রিয়েট করতে পারেনি এখনো। প্রাইস বেড়েছে ইন্ডেক্সের সাথে সমান তালে, সমানভাবে, বাট যেহেতু ভলিউম এখনো ক্রিয়েট করতে পারেনি, এখানে যে ভলিউমটা আছে এখনো সেটাও করতে পারেনি। ভলিউমটা করতে পারলে এটা নিয়ে আমরা হোপ করতে পারি। তবে রেসিস্ট্যান্স আছে 42 টাকায়, রেসিস্ট্যান্সটা পার করতে পারলে মোটামুটি সম্ভাবনা আছে। উইকলি প্যাটার্ন খুবই সুন্দর, চমৎকার। সমস্যা হচ্ছে এখন মার্কেট ইন্ডেক্স সব পজিটিভ, সবগুলো শেয়ারই পজিটিভ শো করবে, এটাই হচ্ছে আমাদের মার্কেটের সবচেয়ে খারাপ দিক। অলিম্পিকও খুব চমৎকারভাবে বাড়ছে, যেহেতু ফান্ডামেন্টাল শেয়ার বাড়ছে, এখন অলিম্পিকও ফান্ডা শেয়ার, সে অলিম্পিকও কিন্তু অনেক পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে মোটামুটি বলা যেতে পারে। 118 টাকা থেকে 133, বেশ ভালোই বেড়েছে। একটা রেসিস্ট্যান্সে আইসা দাঁড়িয়ে গেছে, সবগুলা রেসিস্ট্যান্সে পার করে মোটামুটি একটা সাস্টেনেবল জায়গায় এসে পৌঁছে গেছে। এখন এটা যে ফান্ডামেন্টাল রেশিও এত ভালো, 142 একটা রেসিস্ট্যান্স আছে, এরপর 150। তো অলিম্পিক খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে। আজকে ট্রিমের ক্ষেত্রে আমরা দেখি, আজকে ট্রিম তার রেসিস্ট্যান্স ব্রেকডাউন হওয়ার পরে গতদিন বেশ ভলিউম শো প্রাইস হাইক করেছে। এরকম একটা ক্যান্ডেল দেখলেই যে প্রাইস বেড়ে যাবে এটা বলার কোনো অবস্থা রাখে না। তবে দুইটা দিনকে এনগালফ করে বেড়েছে, দুইটা কেন 3 দিন ধরে সে কোনো বায়ার ছিল না এরকম ভালো মার্কেটে, সেটা না দেখে বলা যাবে না। তো ভলিউম এবং প্রাইস হাইক করেছে, আগামী দিন বলা যাবে এই শেয়ারটা আসলে কি ঘটবে, কারণ একদিনের ক্যান্ডেল আর একদিনের ভলিউম ক্যান্ডেল দেখে কিন্তু কোনোভাবেই অনুমান করা যাচ্ছে না। ইটিএল মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ার, আমি যতটুকু জানি এটা একটা উত্থান শেষে একটা রিটেস্ট করে আবার বাড়ার চেষ্টা করছে, মোটামুটি ভালো একটা পজিশনিং ক্রিয়েট করা আছে। আমার মনে হয় এটা এবার উপরের দিকে চলে যাবে, আমার প্রত্যাশা এরকমই ইটিএল নিয়ে। তবে এখানে 11 টাকা 30 পয়সার রেজিস্ট্যান্স আছে, 10 টাকা 60 পয়সা চলছে, এর উপরে গেলে দ্রুত গতিতে বাড়বে এটা বলা যায়। এখন এটার ফান্ডামেন্টাল কীরকম ইটিএল এর আসলে আমার খুব ভালো জানা নেই, সম্ভবত আমি ইআইএল চিন্তা করেছিলাম, ইআইএল এর ফান্ডামেন্টাল ভালো, বাট ইটিএল এর ক্ষেত্রে এটা যেহেতু প্রাইস অনেক কম, আমি ফান্ডামেন্টালটা আসলে জানি না এটার। এরপরে হচ্ছে এশিয়াটিক হচ্ছে নতুন একটা শেয়ার, যেগুলা তত্তর করে গেমলিং হয়েছে কয়েকদিন আগে, খারাপ মার্কেটেও বেশ ভালো উত্থানে ছিল। এখন মোটামুটি পাবলিককে ধরিয়ে দেওয়ার টাইম হয়েছে, এখন পাবলিককে ধরিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা পজিশনিং আছে। উইকলি ক্যান্ডেলটা ফুল এনগালফ করে নিচে নেমেছে, আমার ধারণা শেয়ারটা 40 থেকে 38 থেকে 40 এই লেভেলে এসে তারপরে আবার নতুন কোনো মুভমেন্টে যাবে। তবে এই মুহূর্তে এখানে আসার পরেও যে মুভমেন্টে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখন যে টাইপের এখানে চার্ট প্যাটার্ন তৈরি করেছে, সে চার্ট প্যাটার্ন অনুসারে কিন্তু যে টাইপের চার্ট প্যাটার্ন তৈরি করেছে, এই চার্ট প্যাটার্ন অনুসারে কিন্তু এটা অনেক নিচে নামার কথা, তারপরে সাইডে মুভমেন্ট করবে, এরপরে হয় এর মধ্যে অনেকগুলা ফান্ডামেন্টাল নিউজ আসবে, তারপরে উপরে নিচে যাওয়ার একটা পালা। ম্যাগনা লাইফ খুব প্লে মেকার শেয়ার,
বাট উইকলি যৌক্তিকভাবে যেখানে আসা উচিত উইকলি সেখানে কিন্তু এখনো আসেনি। একটা বড় ধরনের সাপোর্ট জোন যেটা 68-এ, এটা অতীতেও বলেছি এখনো বলছি, 68-এর সাপোর্ট জোন যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ এখান থেকে বারবার ওঠার চেষ্টা করবে। আর এটা ভাঙলে আর একটু নিচে আসবে, তারপরে দেখা যাবে। আমরা ডে চার্টে দেখা যাচ্ছে যে এটা ভালো উত্থান পতনের মধ্যে আছে, তবে হায়ার হাই করতে পারছে না, যেটার কারণে কেন জানি মনে হচ্ছে একটু প্রাইস কারেকশন হয়েও যেতে পারে। প্যাটার্নটা কিন্তু সুন্দর। এই টাইপের প্যাটার্নে যে কোনো দিকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে, তবে নিচে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ একবারও ব্রেকআউট করতে পারেনি, এই কারণে বললাম কথাটা। এরপরে হচ্ছে রূপালী লাইফ। রূপালী লাইফ অতীতের যে রেকর্ডটা, সেটার উত্থান পতন শেষে যারা এই গেমটা করেছে ওরাই আবার সিমিলার গেমটাতে মেতে উঠেছে, এটা আমার ধারণা। এই টাইপের শেয়ারে মন্তব্য করাটা মুশকিল। খারাপ মার্কেটেও বাড়ছে, ভালো মার্কেটেও বাড়ছে। তো আমার কথা হচ্ছে যারা ইনভেস্টর তাদের জন্য এটা খুবই ভালো দিক। অ্যাজ পার চার্ট অনুসারে এটা এখনও 240-50-এ যাওয়ার জন্য রেডি হয়ে গেছে অলরেডি। খুব অল্প সময়ের মধ্যে 100 টাকা থেকে 200 টাকায় এসে পৌঁছে গেছে, ডবল হয়ে গেছে। এখন আরও 50 টাকা বাড়ার জন্য জায়গা তৈরি করা আছে। মালিক খুব নেগেটিভ, ফান্ডামেন্টালি খুবই ভালো শেয়ার, বাট কোনোভাবেই এখন ফান্ডাগুলো যে টাইপের ফান্ডামেন্টাল বাড়ছে সেই টাইপের ফান্ডার সাথে বাড়ছে না, কারণ এটা খারাপ মার্কেটে শেয়ারটার দাম বেড়েছিল, এটা একটা মূল কারণ। এখনও বলা যাচ্ছে না, কারণ এখনও ভালো সাপোর্ট জোনে আছে 30-80। এখন 33 টাকা পার করতে পারলে তখন নতুনভাবে একটা অ্যানালাইসিস দেয়া যেতে পারে। বিএনআইসিএল রিসেন্টলি কিছু ইন্স্যুরেন্স নাড়াচাড়া করছে, জেনারেল ইন্স্যুরেন্সগুলো, তার মধ্যে বিএনআইসিএল অন্যতম। আর মার্কেটের দীর্ঘ সময় ইন্স্যুরেন্স একটা জায়গায় বেড়ে যে পতনটা স্টার্ট হয়েছে, এটা এখনো ট্রেন্ডিং হয়নি। ট্রেন্ডিং হইতে হলে মার্কেটকেও ট্রেন্ড হইতে হবে। তো মার্কেট যখন ট্রেন্ডিং হবে তখন প্রতিটা সেক্টরে আলাদা আলাদা করে বাড়বে। কনফিডেন্স সিমেন্ট খুবই ফান্ডা শেয়ার, অনেক ভুগিয়েছে পাবলিকরে। 150 টাকা শেয়ার, দামের শেয়ার, এখন স্লোলি ধীরে ধীরে বাড়ছে 57-58 টাকা থেকে এখন 67-68 টাকা। এটা আমি অনেকবার এই শেয়ারটা নিয়ে আলাপ করেছি। এটা খুবই ফান্ডামেন্টালি স্ট্রং। ভলিউম এখনও বাড়ার মতো করে ওই লেভেলে পৌঁছায়নি। ভলিউম যতক্ষণ বাড়বে না ততক্ষণ পর্যন্ত যত ভালো ফান্ডা হোক উপরে উঠবে না, এটা হচ্ছে সহজ সরল কথা। সিপ্রলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, দীর্ঘ সময় জুড়ে একটা সাইড মুভমেন্টে আছে। সেই সাইড মুভমেন্ট এখনো শেষ করতে পারেনি। যখন এই সাইড মুভমেন্ট শেষ করবে তখন আমরা এটা নিয়ে প্রত্যাশা করব, তবে ভালো একটা সাপোর্ট জোনে আছে, এটা বলা যেতে পারে। অ্যাডভেন্ট মোটামুটি সবাইকে ভোগাচ্ছে, একবার 300 মুভিং এভারেজের নিচে নামছে, আবার উঠছে। এটা এক্স্যাক্টলি কি করতে চাচ্ছে এটা বোঝা যাচ্ছে না, তবে ভলিউম না বাড়া পর্যন্ত বড় ধরনের উত্থানের কোনো সুখবর দেওয়া যাচ্ছে না। আইপিডিসি একদম প্রথম যে শেয়ারটা ফরচুন আলাপ করেছিলাম, সে তখনই আইপিডিসির কথা বলেছিলাম। সিমিলারলি শো করছে, তবে আইপিডিসি নেগেটিভ, ফরচুন নেগেটিভ শো করলেও ইন্ডিকেটরে কিন্তু আইপিডিসি খুব পজিটিভলি শো করছে। এমনকি ফান্ডামেন্টালি আগের সময়ের চাইতে এটা বেটার ফান্ডামেন্টাল শো করছে। ধীরে ধীরে ভলিউম বাড়ার চেষ্টা করছে। যখন এটা 21 টাকা 50-এর উপর উঠবে তখন আমরা মোটামুটি একটা ট্রেন্ডিং হয়েছে এটা একটা বলতে পারবো। এখনও ওইভাবে ট্রেন্ডিং হয়েছে এটা বলার মতো অবস্থায় আসেনি। লঙ্কা এটা খুবই বিগ পেইড আপ একটা শেয়ার।
তবে কোনো শেয়ারই পড়ে থাকবে না, ধীরে ধীরে এইসব শেয়ারও বাড়বে। অলরেডি পজিটিভনেস দেখানো শো করেছে, মার্কেট অনেক বেড়েছে, কিন্তু মার্কেটের সাথে তাল মিলিয়ে ব্যাংক ফিনান্সগুলো ওইভাবে বাড়তে পারেনি। একমি পেস্ট এখনো নেগেটিভ, কোনোভাবে পজিটিভ হওয়ার কোনো অবস্থা দেখছি না, বাট একমি ল্যাব বেশ ভালো পজিটিভনেস শো করছে। তো একমি ল্যাব যত ধরনের নেগেটিভ ছিল মোটামুটি একটা পজিটিভ অবস্থায় যাচ্ছে, কেন জানি মনে হচ্ছে শেয়ারটা পজিটিভনেস দেখাবে সামনে। আর একটা মাত্র আইটি শেয়ারের রিকোয়েস্ট পেয়েছি, সেটা হচ্ছে জ্যানেক্সেল দীর্ঘ সময় পতন শেষে এখনো বাড়ার মতো পজিশনিং তৈরি করতে পারেনি। আইটিতে খুবই প্রমিজিং ছিল একটা সময়ে, আশা করছি মার্কেট বাড়ার সাথে সাথে ধীরে ধীরে সবই বাড়বে। অনেক লম্বা ভিডিও হয়ে গেল, ধন্যবাদ।